আমাকে বিয়ে করার জন্য রাজি হবে নাকি গান পয়েন্টে যাকে দেখতে পারছো তার মৃত্যু দেখার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবে? কোনটা চাইছো তুমি? রাগে দাঁতে দাঁত পিষে মেহেরুন্নাসাকে কথাটা বলল বিশিষ্ট ব্যবসায়ী রক্তিম রেজওয়ান খান। রক্তিমের কথায় কিছুটা কেঁপে উঠল মেহের। চোখ তুলে নিজের সামনে থাকা টি টেবিলের উপরে রাখা ল্যাপটপটির স্ক্রিনে তাকালো সে। স্ক্রিনে চালু করে রাখা ভিডিওটিতে মেহের স্পষ্ট দেখতে পাচ্ছে ওর ভালোবাসার মানুষ ইমতিয়াজ স্বাচ্ছন্দ্যে তার গ্যারেজে গাড়ি ঠিক করার কাজ করছে। ইমতিয়াজের থেকে অনেকটা দূরে একটা বিল্ডিংয়ের টপ ফ্লোরে থেকে রক্তিমের লোক ওকে গান পয়েন্টে রেখেছে সেটাও দেখতে পাচ্ছে মেহের। মেহেরের দু চোখ ছলছল করছে। মেহের রক্তিমের দিকে ঘৃণামরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, জোর করে কখনো মনের দখল নেওয়া যায় না মিস্টার রক্তিম রেজওয়ান খান। আমি আর ইমতিয়াজ একে অপরকে ভালোবাসি। হতে পারে সে মধ্যবিত্ত, কিন্তু আপনার মতন অমানুষ সে নয়। মেহেরের মুখে নিজেকে অমানুষ বলে সম্বোধন করতে শুনে রক্তিমের রাগ যেন এবার আকাশছুঁই হয়ে দাঁড়ায়। বলিষ্ঠ দেহের অধিকারী রক্তিম মেহেরের ডান হাতের উপরি অংশ শক্ত করে চেপে ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে নিজের সম্মুখে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যদি এতটা অমানুষ হতাম আমি, তাহলে ইমতিয়াজকে গান পয়েন্টে রেখে তোমাকে বিয়েতে রাজি হওয়ার জন্য ফোর্স করে সময় নষ্ট করতাম না। সরাসরি ওকে মেরে ফেলে তোমাকে নিচের করে নিতাম। আমার সাথে থাকতে শুরু করলে এত সময় ঠিকই তোমার মনে আমি জায়গা করে নিতে সক্ষম হব। বুঝলে সুইটহার্ট? মেহের নিজের হাত রক্তিমের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার সম্পূর্ণ মন জুড়ে কেবল ইমতিয়াজের বাস। আপনি হাজার চেষ্টা করলেও সেই মনে 1% জায়গা করে নিতে পারবেন না। ছাড়ুন আমার হাত। আমাকে স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই। রক্তিম মেহেরকে নিজের আরো কিছুটা কাছে টেনে নিয়ে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমার লোক ওই রাস্কেলটার উপর গুলি চালাতে 2 সেকেন্ডও সময় নেবে না। এই বলে রক্তিম কাউন্ট করতে শুরু করে। রক্তিমের কথা মেনে নেওয়া ছাড়া ইমতিয়াজের জীবন বাঁচানোর আর কোনো অপশন মেহেরের হাতে নেই। মেহের ওর দু চোখ দিয়ে রাগে দুঃখে নোনা জল ফেলতে ফেলতে বলল, আমি রাজি। আপনাকে বিয়ে করতে রাজি আমি। প্লিজ ইমতিয়াজের কোনো ক্ষতি করবেন না আপনি, প্লিজ। মেহের রাজি হয়েছে শোনা মাত্র রক্তিম তার ঠিক করা লোককে কল করে স্থান ত্যাগ করতে বলে দেয়। মেহের কাঁদতে কাঁদতে বলল, কি লাভ হবে আপনার? আমার মনের বিরুদ্ধে কেউ আমাকে বিয়ে করে? রক্তিম নিজের হাতের বাঁধন হালকা করে মেহেরের কপালের সাথে কপাল ঠেকিয়ে হালকা হেসে বলল, রক্তিম রেজওয়ান খান নিজের পছন্দের জিনিস যদি একটা সুইও হয় সেটাও হাসিল করে ছাড়ে। আর সেখানে সুইটহার্ট তুমি তো আমার ভালোবাসা মানুষ, তোমাকে কি করে হাসিল না করে যার তার সাথে জীবন কাটিয়ে দিতে পারি বলো? তাই তোমাকে তোমার মনের বিরুদ্ধে হলেও নিজের করে নেব আজ। হাতের বাঁধন হালকা হয়েছে বুঝে মেহের দ্রুততার সাথে রক্তিমের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়িয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার ভালোবাসা ভালোবাসা, আর আমাদের মতন সাধারণ মানুষের ভালোবাসা ফেলনা। আপনার পছন্দ অপছন্দের মূল্য 16 আনা, আর আমাদের পছন্দ অপছন্দের মূল্য 1 আনাও নয়। রক্তিম ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে নিয়ে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের একবার দম ফেলে বলল, শুনুন, আমি যাকে তাকে নিজের মন দেইনি। ইমতিয়াজ অনেক ভালো ছেলে। সব থেকে বড় কথা, ও আমাকে অনেক ভালোবাসে। মানুষ চিন্তা আমি কখনো ভুল করি না। ইমতিয়াজ কেবল তোমার সামনে ভালো সাজের নাটক করে এসছে। সব সময় ওর সম্পর্কে সব খোঁজ খবর নেওয়া শেষ হয়ে গেছে অনেক পূর্বেই। ইমতিয়াজের নামে হাজারো মিথ্যে নিন্দে করেও কোনো লাভ আপনার হবে না। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না, আর কখনো করবো না। ঠিক সময় আসলে বিশ্বাস করতে বাধ্য হবে তুমি। কথাটা বলতে বলতেই রক্তিম মেহেরের দিকে আবারও এগোতে নিলে মেহের হাত উঠিয়ে বলল, ওখানেই দাঁড়িয়ে যান। আপনার মতন অমানুষ আমার সংস্পর্শে আসলে ঘৃণায় শরীর গুলিয়ে ওঠে। রক্তিম থেমে গিয়ে বাঁকা হেসে বলল, ঠিক আছে, এখন আর কাছে যাচ্ছি না, কিন্তু বিয়েটা হয়ে গেলে আমাকে কি করে তুমি তোমার কাছে যাওয়া থেকে আটকাও সেটাই দেখবো আমি। মেহের বিড়বিড়িয়ে কিছু বলল, রক্তিম তা শুনতে ব্যর্থ হলো। রক্তিম হেসে বলল, মনে মনে বকা দিয়ে লাভ নেই সুইটহার্ট। আর হ্যাঁ, আমি পার্লারে মেয়েদের পাঠিয়ে দিচ্ছি, তারা তোমাকে সাজিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করে দেবে।
আজ সন্ধ্যায় আমাদের বিবাহ কার্য সম্পন্ন করবো আমি। এই বলেই রক্তিম দ্রুততার সাথে মেহেরের রুম থেকে বেরিয়ে যায়। মেহের রক্তিমের যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, এই বিয়ে আমি কিছুতেই করব না। তখন ইমতিয়াজ আপনার গান পয়েন্টে ছিল জন্য রাজি হওয়ার নাটক করেছিলাম কেবল, কিন্তু এখন আমাকে একটা সূক্ষ্ম পরিকল্পনা তৈরি করতে হবে। সেই সময় মেহেরের রুমে ওর থেকে বয়সে কিছুটা বড় হবে এমন একজন আধুনিক পোশাক পরিহিত সুন্দরী মেয়ে প্রবেশ করে। ভেতর থেকে দরজা আটকে দিয়ে ওর সম্মুখে এসে দাঁড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি কি সত্যি রক্তিমকে বিয়ে করবে? অপরিচিত মেয়েটির মুখে এমন প্রশ্ন শুনে মেহের নিজের চিন্তাকে নিজের মাঝেই চেপে রেখে অবাক স্বরে বলল, কিন্তু আপনি কে আপু? আর আপনি কাঁদছেনই বা কেন? মেয়েটি মেহেরের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি রক্তিমের চাচাতো বোন রুমাইশা। আমি রক্তিমকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু কখনো ওকে বলে ওঠার সাহস নিজের মধ্যে জুগিয়ে উঠতে পারিনি। আজ যখন শুনলাম রক্তিম অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, রক্তিম আমার না হয়ে অন্য একজন নারীর হবে, তখন এই বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। সব ভয় ভীতিকে দূরে সরিয়ে আমি সরাসরি তোমার কাছে আসলাম বোন। আমার মনের অবস্থাটা একটা বার বোঝার চেষ্টা করো প্লিজ। এই বিয়েটা তুমি করো না, রক্তিমকে আমার হতে সাহায্য করো প্লিজ, তোমার কাছে এটা আমার অনুরোধ। এই সময় রুমাইশার উপস্থিতি ওর কথাগুলো শুনে মেহেরের মনে হচ্ছে সে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গিয়েছে। মেহের কিছু বলতে নিবে সেই সময় ওর রুমের দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। মেহের এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো 4 জন কম বয়সী মেয়ে হাতে কয়েকটা বক্স ও একটা লাকেজ নিয়ে দাঁড়িয়ে আছে। মেহের বুঝতে পারলো এরাই রক্তিমের পাঠানো পার্লারের মেয়েরা। ওই 4 জন মেয়েদের মাঝে একজন বলল, আপনি কি মেহরুনিসা? মেয়েটির প্রশ্নে মেহের এও বুঝতে পারলো যে তারা তাকে চিনে না। মেহেরের মাথায় তৎক্ষণাৎ ওর পরিকল্পনা সাজানো শেষ হয়ে যায়। মেহের হাসি মুখে বলল, ভিতরে আসুন আপনারা, আমি মেহেরুন্নিসা নই। ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন আমার বড় বোন, ওর নামই মেহেরুন্নিসা। আপুকে সাজানোর দায়িত্বই দেওয়া হয়েছে আপনাদের। মেহেরের মুখে এরূপ কথা শুনে রুমাইশা অবাক হয়ে যায়। পার্লারের মেয়েরা ভেতরে প্রবেশ করে বিছানার ওপর নিজেদের আনা সাজানোর সরঞ্জামগুলো ঠিকঠাকভাবে রাখতে শুরু করে। মেহের রুমাইশার কাছে এসে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, আপনাকে আপনার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেওয়ার উপায় আমি বের করে ফেলেছি আপু। আজ আপনিই আমার পরিচয় নিয়ে বিয়ের আসরে বসবেন আর রক্তিম রেজওয়ানের সাথে আপনার বিবাহ কার্য সম্পন্ন করবেন। রুমাইশা অবাক স্বরে বলল, কিন্তু সবাই তো আমার চেহারা দেখে বুঝে ফেলবে আমি রুমাইশা, তুমি না। বিয়ে না হওয়া পর্যন্ত আপনার মুখ ঘুমটা দ্বারা ঢাকা থাকবে। যাই হয়ে যাক না কেন, আপনি আপনার ঘুমটা খুলবেন না। একবার আপনাদের বিয়ে হয়ে গেলে ওই রক্তিম রেজওয়ান কেন 14 দুগুণে 28 গোষ্ঠীরও আর করার কিচ্ছুই থাকবে না। সবাই তখন আপনাকে মেনে নিতে বাধ্য হবে। কিন্তু এটা তো অন্যায়। ভালোবাসার ক্ষেত্রে ন্যায় অন্যায় সব হালাল আপু। এসব ভেবে আর সময় নষ্ট করিয়েন না। শুভ কাজ যত দ্রুত সম্পন্ন হবে ততই ভালো। এই বলে মেহের রুমাইশাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। পার্লারের মেয়েরা রুমাইশাকে বধূর বেশে সজ্জিত করার কাজে মনোনিবেশ করল। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা। পার্লারের মেয়েরা রুমাইশাকে সাজানোর কাজ সম্পূর্ণ করে চলে গিয়েছেন একটু আগেই। রুমাইশার বুকের ভেতরটা কাঁপছে। হৃৎপিণ্ডে গতি বেড়ে স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি হয়েছে। মেহের রুমাইশার পাশেই দাঁড়িয়ে নিজ ভাবনায় ডুবে আছে। রুমাইশা মেহেরের এক হাত ধরে নিজের বুকের ওপর রেখে বলল, অনুভব করতে পারছো আমার ভিতরে কি চলছে? আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখবো কি করে যখন নিচে রক্তিমের পাশে আমাকে বসানো হবে? তখন আমার সর্বশরীর এখনই কেমন শীতল হয়ে এসেছে ভয়ে। যদি কোনোভাবে রক্তিম বুঝে যায় যে ঘুমটার আড়ালে তুমি না আমি আছি, তাহলে হয়তো ওখানেই আমাকে জীবিত দাফন করে দিবে ও। মেহের নিজের হাত রুমাইশার বুকের ওপর থেকে সরিয়ে কনফিডেন্সের সাথে বলল,
কেন এত প্রেশার নিচ্ছ বলো তো আপু? এত প্রেশার নিয়েছো যে মনে হচ্ছে নিচে যাওয়ার পর ওই রক্তিম রেজওয়ান খান সে কি বুঝবে আমার জায়গায় তুমি আছো? তুমি নিজেই নিজের ঘুমটা উঠিয়ে সবাইকে বুঝিয়ে দেবে কি চলছে এখানে। জোরে জোরে শ্বাস নাও তো, নিজেকে আগে শান্ত করো। আমি চাই না কোনোভাবেই যে তীরে এসে তরিটা ডুবুক। মেহেরের কথা অনুযায়ী রুমাইশা বার কয়েক জোরে জোরে শ্বাস নিল। অতপর মেহের কিছুটা তাড়া দেখিয়ে বলল, আর সময় নষ্ট করা যাবে না। ঘুমটার আড়ালে নিজের মুখটা ঢাকো তুমি। আর আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। যে কোনো সময় রক্তিম এখানে চলে আসতে পারেন। তখন আমাকে এই অবস্থায় দেখলে যা কেলেঙ্কারি হওয়ার তা তখনই হয়ে যাবে। কষ্ট করে আর নিচেও যেতে হবে না তোমাকে। কেটে পড়বে মানে? তুমি তো মূল দরজা দিয়ে বেরোতে পারবে না তাহলে? সেই প্ল্যান আমার ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। এই বলে মেহের রুমাইশার মুখটা ঘুমটার আড়ালে ঢেকে দিয়ে ব্যালকনির দরজা খুলে সেখানে চলে গেল। অতপর আগে থেকে ব্যালকনির রেলিংয়ে বেঁধে রাখা শাড়ি যা দোতলা থেকে নিচে মাটি ছুঁয়ে নিয়েছে তা বেয়ে খুব সাবধানে নিচে নামলো। ব্যালকনির এই সাইডটাতে মানুষ নেই বললেই চলে, তাই মেহেরকে নিচে নামতে কেউই দেখেনি। অতপর মেহের সতর্কতার সাথে বাড়ির বাহিরে চলে আসলো। কিছুটা পথ দৌড়ের উপরেই পার করলো সে। খান বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে বুঝে হাঁটির উপর দুহাত রেখে দম নিচ্ছে মেহের। ক্লান্ত লাগছে অনেক। মেহেরের এখন গন্তব্যস্থল হলো ইমতিয়াজের কাছে যাওয়া। মেহের ইমতিয়াজকে অনেক বেশি ভালোবাসে। ওদের সম্পর্কের 1 বছর হতে চলল। ইমতিয়াজের যত্ন মেহেরকে অবাক করে দিয়েছে প্রতিবার। একটা মানুষ এত নিপুণভাবেও আরেকটা মানুষকে ভালোবাসতে পারে। আর সেই মানুষটার সম্পর্কে রক্তিম রেজওয়ান খান যতই উল্টাপাল্টা বলুক তো মেহেরের কাছে বিশ্বাসযোগ্য যে হবে না সে কথাও মেহের জোর গলায় আজ রক্তিমকে বলেছিল। পথ চলতে চলতে মেহেরের নিজের অতীত জীবনও সেই দিনের কথা মনে পড়ল যেই দিন ইমতিয়াজের সাথে ওর প্রথম দেখা হয়েছিল। ছোট থেকেই মেহের বড় হয়েছে ঢাকার একটি অনাথ আশ্রমে। আশ্রমের প্রধান শামসুল হক ছিলেন তার চোখে বাবার মতন, যাকে এক কথায় বলা যায় ওদের সবার মাথার উপর থাকা নির্ভরতার ছায়া। আশ্রমের প্রতিটি ছেলে মেয়েই ছিল মেহেরের কাছে আপন ভাই বোনের মতো। আশ্রমের নিয়ম অনুযায়ী ছেলেদের 21 বছর বয়স হলে তাকে আশ্রম থেকে চলে যেতে হয় চিরতরের জন্য। এরপর নিজের জীবনের দায়ভার নিজেকেই নিতে হয়। নিজের জীবনকে সুন্দর বা অসুন্দর করার দায়িত্ব একান্ত নিজের উপর বর্তায় তখন ওদের প্রত্যেকের। তেমনি মেয়েদের বয়স 18 হলেই শামসুল নিজ দায়িত্বে ভালো ছেলের সন্ধান করে তার সাথে বিয়ে দিয়ে দেন। আর যারা পড়াশোনায় তুলনামূলক ভালো হয় এবং বিয়ে তখনই করতে অনিচ্ছুক হয় তাদেরও পুরুষদের মতো স্বাধীন করে দেওয়া হয়। বাইরে গিয়ে নিজেদের মতো করে নিজেদের জীবনকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব বর্তায় ওদের উপরেও। এভাবেই ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে এমন অনেক বড় ভাই বোনকে বিদায় জানিয়েছে মেহের আশ্রম থেকে। তাদের মাঝে অনেকেই সঠিক পথে পরিশ্রম করে সফলতা অর্জন করে আশ্রমে ঘুরতে এসেছিল। কত শত স্মৃতি জমে আছে মেহেরের মনে তাদের নিয়ে। তেমনি মেহেরের বয়স 18 হতেই আশ্রমের নিয়ম অনুযায়ী মেহেরের জীবনেও নতুন মোড়ের সময় ঘনিয়ে এসেছে। মেহেরের জীবনের সেই বিশেষ দিনটিতে 18 বছরে পা রাখার আনন্দেই শামসুল সবাইকে নিয়ে ছোট্ট একটি ভ্রমণের আয়োজন করে। সকালবেলা একটা বাসে করে আশ্রম থেকে বের হয় ওরা সবাই। ফিরতি পথে হঠাৎই বাসটি মাঝপথে নষ্ট হয়ে যায়। এই অসময়ে এতগুলো ছোট বড় ছেলে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বা অন্য কোনো যানবাহনের ব্যবস্থা করা কোনোটাই সম্ভব হয়ে উঠবে না ভেবে বাস চালকের সাথে কথা বলে আশেপাশের কোনো গ্যারেজ থেকেই বাসটাই ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন শামসুল। বাস চালকের সাথেই শামসুল আশপাশটা দেখিয়ে বেরিয়ে পড়েন। কিয়ৎক্ষণ পরই একটি গ্যারেজ চোখে পড়ে তাদের। গ্যারেজের লোকের সাথে কথা বলে কয়েকজন সহকর্মীকে নিয়ে গ্যারেজের মেইন কাজের লোকটি বাসের কাছে আসার পর বাসটি ঠিক করার কাজে লেগে পড়েন। আর এখানেই আকস্মিকভাবে ইমতিয়াজের সাথে মেহেরের প্রথম সাক্ষাৎ হয়। ইমতিয়াজ এই গ্যারেজেই কাজ করে। ইমতিয়াজ 5 ফুট 9 ইঞ্চ উচ্চতার, শ্যামলা শরীরের বর্ণ ওর। সেই রাতে কালো রঙের একটা জিন্সের সাথে ধূসর টি শার্ট পরিধান করেছিল। তীক্ষ্ণ চোখের অধিকারীও রুক্ষ মেজাজের
এই ইমতিয়াজ নায়ক নামক যুবকের চোখ দুটো আচমকাই থেমে গেল মেহেরের দিকে তাকাতে। মেহের আজ গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ পরেছিল। ফর্সা শরীরের বর্ণ সরল চোখে এদিক সেদিক তাকাচ্ছিল। মুখশ্রী জুড়ে নির্মল কোমলতার ছাপ উঠে আছে। গাল দুটো হালকা লালচে বর্ণ ধারণ করেছে। কপালে ছোট্ট একটি কালো রঙের টিপ পড়েছিল। সব মিলিয়ে যে কারোরই চোখ আটকে যাওয়ার মতো সুন্দরী লাগছিল মেহেরকে। ইমতিয়াজ কিয়ৎক্ষণ গাড়িটির কাজ করার পর তার মালিককে উদ্দেশ্য করে বলল, মালিক, গাড়িটা এখানে এইভাবে ঠিক করা আমাদের পক্ষে সম্ভব হবে না। গাড়িটা আমাদের গ্যারাজে নিয়ে যেতে হবে। আপনি একবার ওনাদের প্রধান কর্তার সাথে এই বিষয়ে কথা বলে দেখুন। ইমতিয়াজের মালিক ও ইমতিয়াজের কথায় সায় জানিয়ে শামসুলও বাস চালকের সাথে কথা বলতে গাড়ি থেকে নেমে পড়ে। রাস্তার পাশেই চিন্তিত মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন শামসুল ও বাস চালক দুজনেই। ইমতিয়াজের মালিক তাদের সম্মুখে এসে দাঁড়িয়ে সমস্যা সম্পর্কে অবগত করলে শামসুলের চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট হলো। সে সময় ইমতিয়াজ ওর মালিকের পাশে এসে দাঁড়িয়ে তার কানে মুখে কিছু বলল, যা শোনার পর তিনি হাসি মুখে শামসুলকে একটা প্রস্তাব নিবেদন করলেন। যদি আপনি কোনো সমস্যা মনে না করেন তাহলে আপনার আশ্রমের সকল ছেলেমেয়েকে নিয়ে আমার গ্যারেজ পর্যন্ত আসবেন কষ্ট করে। গ্যারেজ আমার আরও অনেক গাড়ি রাখা আছে, সেই গাড়িগুলোর মাঝে একটা নিয়ে আশ্রম পর্যন্ত যেতে পারবেন। বিনিময়ে আমাকে কোনো ভাড়া দিতে হবে না আপনার। আমি আমার মনুষ্যত্ব বোধ থেকে এই সাহায্যটুকু করতে চাচ্ছি। শামসুল ভেবে দেখলেন এটা করা ছাড়া আর কোনো উপায় তার কাছে নেই এই মুহূর্তে। অতঃপর তিনি মেহের সহ সকল ছেলে মেয়েকে নিয়ে সেই গ্যারেজে আসলেন। ইমতিয়াজের মালিক ইমতিয়াজকেই বললেন সে যেন গ্যারেজ থেকে একটা বাস নিয়ে আশ্রম পর্যন্ত ওদের সবাইকে ছেড়ে আসে। আশ্রমের সামনে আসার পর শামসুল ইমতিয়াজকে উদ্দেশ্য করে বললেন, কোনো অর্থ মিলে না বাবা, তাই একদিন সময় করে আশ্রমে ঘুরে যেও। তোমাকে আর তোমার মালিককে আমার পক্ষ থেকে দাওয়াত দিলাম। ইমতিয়াজ সম্মতি জানিয়ে বাস নিয়ে স্থান ত্যাগ করল। 4 দিন পর শুক্রবারে ইমতিয়াজ আর তার মালিক হাজির হয় আশ্রমে। শামসুল মেহেরকে রান্নার দায়িত্ব দেন, কারণ মেহেরের রান্নার স্বাদের গুণে পুরো আশ্রম মুগ্ধ। খাবার তৈরি হয়ে গেলে শামসুল নিজ রুমে ডাইনিং টেবিলে অতিথিদের বসান। মেহের নিজ হাতে খাবার পরিবেশন করছিল। প্রতিবার কিছু দিতে গেলে ইমতিয়াজ তার দিকে তাকায়। ইমতিয়াজের চাহনি ও ঠোঁটের কোণে লেগে থাকা হাসি মেহেরের বুকের ভেতরে কেমন তোড়পাড়ি সৃষ্টি করে দিয়েছে। ইমতিয়াজ খাবার খেতে খেতে বলল, তোমার হাতের রান্নার স্বাদ সত্যিই অসাধারণ। তুমি কি সবসময় এমনই যত্ন করে রান্না করো? মেহের একটু লাজুক স্বরে বলল, আশ্রমে সবাইকে নিয়েই আমার পরিবার তৈরি হয়েছে, তাই চেষ্টা করি নিজের অন্তত একটা কাজ দিয়ে সবাইকে খুশি রাখার। এরপর থেকে ইমতিয়াজ প্রায় সময় আশ্রমে আসতে শুরু করে। মেহেরের সাথে কথা বলে, নানান কথা বলে ওর মনে জায়গা করে নেয় ইমতিয়াজ। মেহের বুঝে নেয় তার জীবনের সত্যিকারের ভালোবাসা ইমতিয়াজের মাধ্যমেই এলো। বর্তমান গ্যারেজের মূল দরজার সামনে এসে দাঁড়াতেই মেহের দেখল ইমতিয়াজ ওর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে একটা গাড়ির ইঞ্জিন ঠিক করার কাজ করছে। মেহের কোনো কিছু না ভেবে এক ছুটে ইমতিয়াজের পাশে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। আচমকা মেহেরের উপস্থিতি ইমতিয়াজকে অত্যন্ত অবাক করে দেয়। ইমতিয়াজ বলল, তুমি তুমি এখানে কি করছো এই সময়? তোমার তো... মেহের নিজেকে শান্ত করে বলল, আমার তো কি ভেবেছিলে তুমি? আমার ভালোবাসা এতটাই ঠুনকো যে আমি তোমায় ভুলে টাকার লোভে পড়ে ওই অমানুষটাকে বিয়ে করে নেব? তুমি কি ওখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছো? তাছাড়া কি করব? তুমি জানো ওই লোকটা কি করেছে? সে তোমাকে নিজের লোক দ্বারা গান পয়েন্টে রেখে আমাকে বিয়ের জন্য জোরপূর্বক সম্মতি দেওয়াইছে। কিন্তু উনি তো জানে না এই মেহরুন্নিসাও কম চালাক নয়। তখন আমি তোমার জীবন বাঁচাতে রাজি হয়েছিলাম মুখে মুখে, কিন্তু মনে মনে পালানোর প্ল্যানও করে নিয়েছিলাম। আল্লাহ আমার উপর রহমত করেছিলেন বলেই আমি এত সহজে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আচ্ছা শোনো, এখন এত কথা বলে সময় নষ্ট করা যাবে না। আমাকে নিয়ে এক্ষুনি কাজী অফিসে যাবে, চলো। তারপর আমরা বিয়ে করে নেব। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে ওই লোকটা কিচ্ছুই করতে পারবে না। এই বলে মেহের ইমতিয়াজের হাত ধরে সামনের দিকে অগ্রসর হতে নিলে ইমতিয়াজ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে উচ্চ স্বরে বলে উঠল,
তোমার কি মাথা খারাপ? তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? বিয়ে করবে না মানে? ইমতিয়াজ, তুমি এই সিরিয়াস সময় কেন এমন ফালতু মজা করছো বলো তো? আমি কিন্তু একটুও মজা মস্করা করার মুডে নেই, সত্যি। মজা? আমি কেন তোমার সাথে মজা মস্করা করে নিজের মূল্যবান সময় নষ্ট করব ভাই? বিনিময়ে তো আমি টাকা পাবো না। মেহের দম ফেলে নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বলল, তুমি কি আমার উপর রেগে আছো, বা কোনো বিষয় নিয়ে তোমার মনে অভিমান জমে আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে খোলাসা করে বলো কি চলছে তোমার মনে। সব কিছু মিটমাট করে তারপরেই না হয় আমরা নতুন জীবনে পা রাখবো। কথাগুলো বলতে বলতেই মেহের আবারও ইমতিয়াজের হাত ধরতে নিলে ইমতিয়াজ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাগী স্বরে বলল, সমস্যা কি তোমার? বারবার এমন গায়ে পড়ছো কেন? ইমতিয়াজের ব্যবহার আর ওর কথাবার্তাগুলো মেহেরের মনের উপর গাঢ় প্রভাব ফেলতে শুরু করেছে ইতিমধ্যেই। গলায় কান্নারা দলা পেকে পেকে আসছে মেহের ঢোকের সাহায্যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না ইমতিয়াজ? ওই রক্তিম রেজওয়ান খান তবে যা বলেছিল তোমাকে নিয়ে তাই সত্যি? দয়া করে এটাকে তুমি সত্যি হতে দিও না। আমি কিভাবে সহ্য করবো বলো তো তুমি? আমি তো তোমাকে ভালোবাসি। আরে রাখো তোমার ভালোবাসা। এইসব সস্তার ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। আমার কাছে যদি কিছুর মূল্য থাকে সেইটা হলো টাকার। অনেক অনেক টাকার প্রয়োজন আমার জীবনের প্রতিটি পদে স্বাচ্ছন্দ্যের সাথে চলার জন্য, সকল প্রকার শখ পূরণ করার জন্য। মেহের এক দৃষ্টিতে ইমতিয়াজের দিকে তাকিয়ে আছে। ওর চোখ জোড়া নোনা জলে টই চুম্বর করছে। ইমতিয়াজ আবারও বলল, তোমার মতো অনাথ, যার একুল ওকুল জোরে কিছুই নেই কিন্তু দেখতে চোখ ধাঁধানো সুন্দরী, তাদের সাথে কেবলমাত্র টাইম পাসই করা যায়। সত্যিকারের ভালোবেসে বিয়ে করে সারা জীবন একসাথে থাকা যায় না। তোমার 18তম জন্মদিনের দিন তোমাকে দেখে আমার ভিতরে কেবল এই ইচ্ছেটাই জেগেছিল। আর তুমি এতটাই বোকা যে 2-4 দিন কি একটু নরম সরম কণ্ঠে কথা বলেছি তাতেই আমার উপর ফিদা হয়ে গেছিলে। আমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছিলে। অবশ্য তোমার সাথে কয়েকদিনের মিথ্যা ভালোবাসার নাটক করে আমার সময়টা যেমন ভালো কেটেছে, তেমনই আমি আরও একদিক থেকে লাভবান হয়েছি। তোমার প্রেমে পাগল ওই বড়লোক রক্তিম রেজওয়ান খান তোমার সাথে সম্পর্ক শেষ করে বিনিময়ে আমাকে গুনে গুনে 30 লাখ টাকা দিয়েছিল। এই টাকাগুলো দিয়ে আমি নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারবো এখন। তারপর আমাকে আর অন্য কারোর আন্ডারে চাকরিগিরি করতে হবে না। তারপর একজন বড়লোক ঘরের সুন্দরী মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিব আবারও। আমার জীবনে তখন কেবল সুখ আর সুখই থাক। ইমতিয়াজ পুরো কথা শেষ করার পূর্বেই মেহের রাগে ঘৃণায় সজোরে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। পরপরই ইমতিয়াজের শরীরের ওপর থুথু ছিটিয়ে মেহের বলল, বেঈমান, প্রতারক, মিথ্যাবাদী, তোর মতো লোভী জানোয়ারকে আমি আমার মনে জায়গা দিয়েছিলাম ভাবতেই আমার নিজের প্রতি ঘৃণা কাজ করছে। মনে রাখিস, তোর এই লোভই তোকে ধ্বংস করে দেবে, আর সেদিনটা আসতে খুব বেশি দেরি হবে না। এই বলেই মেহের স্থান ত্যাগ করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হতে নিলে পেছন থেকে ইমতিয়াজ মেহেরের হাত ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, আমাকে থাপ্পড় মেরে আমার উপর থুতু ছিটিয়ে আবার এত বড় বড় কথা শুনিয়ে এত সহজে এখান থেকে চলে যেতে পারবে ভাবলে কি করে? এই থাপ্পড় আর থুতু দেওয়ার বদলা না নেওয়া পর্যন্ত যে আমার শান্তি হবে না। মেহের নিজের হাত ইমতিয়াজের হাতের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে রাগে উচ্চস্বরে বলল, তোর মতো নিকৃষ্ট মনের অমানুষগুলোকে কেবল একটা থাপ্পড় দিয়েই মনের খুব মিটবে না। তোদের তো আস্থা করে ছুঁড়ে ফেলা উচিত, যেন সেখানে থাকা কীট ও শেয়াল কুকুরগুলো তোদের শরীরের প্রত্যেকটা অংশ ছিঁড়ে ছিঁড়ে খায়। ইমতিয়াজের রাগ এবারও সহ্য সীমা অতিক্রম করে ফেলেছে। ইমতিয়াজ ওর অন্য হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে মেহেরের গালে একটা থাপ্পড় দিল। মেহের তাল সামলাতে না পেরে মেঝের উপর ছিটকে পড়ে গেল। ব্যথায় মুখ দিয়ে চাপা আর্তনাদ করে উঠল মেহের। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে ওর। মাথাটাও ঘুরছে। ইমতিয়াজের মেহেরের কাছে গিয়ে ওর দিকে ঝুঁকে ওর মাথার পেছনের চুলগুলো এক হাতে মুষ্টিবদ্ধ করে ধরে ওর মাথাটা উঁচু করে ধরে বলল, অনেকবার বেড়েছে তোর, মুখ চালাচ্ছিস অতিরিক্ত। তোর সব তেজ কমিয়ে দেওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে, বুঝেছিস? কিন্তু আমি তেমন কিছুই করব না তোর সাথে, কারণ তুই হলি আমার কাছে তুরুপের তাসের মতো। তোকে ব্যবহার করে তোর আশিকের মাধ্যমে আমি আরও মালামাল হয়ে যেতে পারবো। থাপ্পড়ের বেগ এতটাই বেশি ছিল যে মেহেরের ঠোঁটের কোণ কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করেছে। মেহের নিজের সেন্স হারিয়ে ফেলল। মেহেরের এরূপ অবস্থা দেখে ইমতিয়াজের ঠোঁটে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল।
ইমতিয়াজের মেহেরের চুলের মুঠি আরো শক্ত করে ধরে ওভাবেই ওকে টানতে টানতে গ্যারেজের ভেতরেই অন্য একটা রুমে নিয়ে যেতে শুরু করলো। খান বাড়িতে ছোট করেই বিয়ের আয়োজন করেছে রক্তিম, কারণ রক্তিমের কাছে এই মুহূর্তে এই বিয়েটা হওয়া ভীষণ জরুরি। পরে বড় করে অনুষ্ঠান করা যাবেই। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রক্তিম, হলুদ ফর্সা শরীরে গাঢ় নেভি ব্লু রঙের পাঞ্জাবি যাতে সাদা জরির কাজ করা হয়েছে তার রক্তিমকে অনেক মানিয়েছে। চুলগুলো স্পাইক করা, মুখ ভর্তি হালকা খোঁচা খোঁচা চাপদারি, হাতে হোয়াইট ওয়াচ, সব মিলিয়ে ভীষণই সুদর্শন লাগছে আজ রক্তিমকে। ড্রয়িং রুমে কাজী সাহেব সহ সাক্ষীর কাজ সরবে এমন রক্তিমের পরিচিত কয়েকজন উপস্থিত রয়েছে কেবল। সেই সময় সিঁড়ি বেয়ে বিশাল ঘোমটার আড়ালে থাকা রুমাইশা নিচে নামতে শুরু করে। দুজন মহিলা সার্ভেন্টের সহায়তায় রক্তিম চোখ তুলে সেদিকে তাকায়। নিচে আসার পর রুমাইশাকে রক্তিমের পাশে বসিয়ে দেওয়া হলো। রুমাইশা ঘোমটার নিচে নিজের দুহাত মোষ্টামুষ্টি করছে। হাড়টা এত জোরে জোরে বিট করছে যে রুমাইশার মনে হচ্ছে বুকের ভেতর থেকে ওর কলিজা হয়তো বেরিয়ে আসবে। প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে ওর। রক্তিম রুমাইশার দিকে কিছুটা হেলে ধীর স্বরে বলল, এমন বিশাল ঘোমটা তোর কি দরকার ছিল? যদি সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের সাথে আটকে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো? রুমাইশা বার কয়েক শুকনো ঢোক গেল। কোনো প্রতিউত্তর করা ওর পক্ষে সম্ভব না এই মুহূর্তে, কারণ ওর কণ্ঠ শুনলেই রক্তিম বুঝে যাবে যে ও মেহেরুন্নিসা নয়, রুমাইশা। কাজী সাহেব ইসলামিকভাবে বিয়ের রীতিনীতি করতে শুরু করেছেন। রক্তিমকে কবুল বলার জন্য বলা মাত্রই রক্তিমের ফোনটা বেজে উঠল। রক্তিম বিরক্তি নিয়ে বলল, এই বালের ফোনটা আর বাজে সময় পেল না, বিয়ে করতে বসছি। যেমন একটা শুভ কাজ সেখানে বাধা না দিলে শান্তি হবে না। এই বলেই রক্তিম ওর পকেট থেকে ফোনটা বের করতেই দেখল স্ক্রিনের ওপর ইমতিয়াজের নামটা জলজল করে ভাসছে। বিরক্তি নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইমতিয়াজের বিদ্ঘুটে হাসির শব্দ ভেসে এলো। রক্তিম রাগে বিরক্তিতে কিছু বলতে নেবে, তার পূর্বেই ইমতিয়াজ নিজের হাসি থামিয়ে বলল, মিস্টার রক্তিম রেজওয়ান খান, তোমার প্রিয় মেহেরুন্নিসা এখন আমার কবজায় বন্দি। ওকে জীবিত পেতে হলে 50 লাখ টাকা নিয়ে 1 ঘন্টার মধ্যে আমার গ্যারেজে চলে আসো, নয়তো মেহেরুন্নিসাকে মেরে তোমার বাড়িতে পার্সেল করে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে। এই বলেই ইমতিয়াজ ফোনটা কেটে দিল। ইমতিয়াজের এরূপ কথাগুলো শুনে রাগে রক্তিমের কপালের ও ঘাড়ের রগগুলো হালকা ফুলে উঠেছে, চোয়ার শক্ত হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ ইমতিয়াজ উঠে দাঁড়িয়ে রুমাইশার মাথার উপর থেকে এক টান দিয়ে ঘোমটাটা সরিয়ে ফেলল। রক্তিম যে আকস্মিকভাবে এমন কাজ করতে পারে তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না রুমাইশার। ভীত নয়নে রক্তিমের দিকে তাকালো রুমাইশা। রক্তিমের রাগ লাল বর্ণ ধারণ করা মুখশ্রী দেখে রুমাইশার কলিজার পানি যেন শুকিয়ে এসেছে প্রায়। রক্তিম রুমাইশার চোয়ার শক্ত করে চেপে ধরে রাগে হিসিয়ে বলল, তোর সাহস হলো কি করে আমাকে ধোকা দিয়ে বিয়ের আসরে কোণের সাজে বসার? তোর ব্যবস্থা আমি পরে করব, আগে আমার বউকে জানোয়ারের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই বলেই রক্তিম রুমাইশার চোয়াল ছেড়ে দিয়ে সামনের দিকে পা বাড়াতে নিলেই রুমাইশা রক্তিমের পা জড়িয়ে ধরে মেঝের উপর বসে কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি আমাকে ভুল বুঝো না রক্তিম, আমি সে ছোট্ট থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে বহুবার আমার মনের অনুভূতিগুলো সম্পর্কে অবগত করতে চেয়েছিলাম, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারিনি নিজের মধ্যে। আজ যখন তোমাকে অন্য কারোর হতে দেখলাম তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, আর আমি তোমাকে ধোকাও দিতে চাইনি। এভাবে আমার বিয়ের আসরে বসার সম্পূর্ণ পরিকল্পনাই মেহেরুন্নেসার ছিল। সে তো নিজেও চায় না তোমাকে বিয়ে করতে, তাহলে কেন তুমি ওর জন্য আমার ভালোবাসাকে ঠুকরাচ্ছ বলো? রক্তিম সজোরে ধাক্কা দিয়ে রুমাইশাকে নিজের পা থেকে ছাড়িয়ে নিয়ে বলল, মেহেরুন্নেসা নিজে আমাকে চাইলো নাকি চাইলো না তাতে আমার কিছু যায় আসে না, বুঝলি? কারণ ও না চাইলে ওকে আমারই হতে হবে, ওকে আমি আমার করেই ছাড়বো। এই বলে রক্তিম ওর গার্ডসদের নিয়ে ইমতিয়াজের গ্যারেজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রুমাইশা সেখানে মেঝের উপর বসে হু হু করে কাঁদতে শুরু করেছে। এ কেমন ভালোবাসা! যে যাকে সত্যিকারের ভালোবাসে নিজের করে পেতে চায় সে তাকে কেন পায় না? জোর দেখিয়ে কি ভালোবাসা অর্জন করা যায়? গ্যারেজের ভিতর মাঝ বরাবর মেঝেতে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে ইমতিয়াজ। ঠোঁটে লেগে আছে পৈশাচিক হাসির রেখা।
গ্যারেজের ভিতরে এই মুহূর্তে ইমতিয়াজ ব্যতীত আর কেউ ছিল না। রক্তিম নিজের গার্ডদের নিয়ে ইমতিয়াজের গ্যারেজের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। রক্তিম নিজের ডান হাত উপরে ওঠাতেই ওর পেছনে থাকা গার্ডরা সেখানেই থেমে গেল। রক্তিম ইমতিয়াজের সম্মুখে এসে দাঁড়ালো। রাগে রক্তিমের দু চোখের মনির চারপাশের সাদা অংশটুকু হালকা লালচে বর্ণ ধারণ করেছে। রক্তিম দাঁতে দাঁত চেপে ইমতিয়াজকে উদ্দেশ্য করে বলল, মেহরুনিসা কোথায়? ইমতিয়াজ হাসতে হাসতে বলল, সব সময় 10 জন 20 জন বডিগার্ডকে নিজের সাথে নিয়ে ঘুরেন, আর সামান্য একটা মেয়েকে নিজের কাছে ধরে রাখতে পারলেন না, এই আপনার ক্ষমতা? ইমতিয়াজের কথায় রক্তিমের চোয়াল শক্ত হয়ে এলো। ইমতিয়াজ আবারও বলল, ও হ্যাঁ, এমনটা ভাববেন না যে আমি আপনার বউকে আপনার বাসা থেকে উঠিয়ে নিয়ে এসেছি, কারণ আমি সাধারণ একজন গ্যারেজের মেকানিক। আমার কাছে আপনার মতো এত পালিত কুত্তা নেই। আর মেহরুন্নিসাকে তো আমি কখনোই ভালোবাসিনি, ওর সাথে কেবল টাইম পাস করেছিলাম। ওর বিনিময়ে যখন আপনি আমার হাতে ওই 30 লাখ টাকার চেকটা ধরিয়ে দিয়েছিলেন, তখন থেকেই ওকে নিয়ে আমার সব মাথা ব্যথা মাথা থেকে দূর করে দিয়েছিলাম। কিন্তু মজার বিষয় হলো, আপনার হবু বউ নিজের থেকে পালিয়ে আমার কাছে এসেছিল আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন থাকার উদ্দেশ্যে। রক্তিম নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে ওর 2 হাতের রগগুলো ফুলে উঠেছে। ইমতিয়াজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আগে আমার হাতে টাকার ব্যাগটা ট্রান্সফার করুন, তারপর আমি আপনার হবু বউকে আপনার হাতে ট্রান্সফার করে দেব। রক্তিম হাত উঠিয়ে ইশারা করতেই পেছন থেকে একজন গার্ড একটা কালো রঙের মাঝারি সাইজের ব্যাগ নিয়ে এলো। অতঃপর ব্যাগটা ইমতিয়াজের দিকে এগিয়ে দিলে ইমতিয়াজ দ্রুততার সাথে ব্যাগটা নিয়ে চেয়ারের উপর রেখে চেন খুলতেই দেখলো সেখানে কেবল 1000 টাকার অগণিত বান্ডেল রাখা। ইমতিয়াজের চোখ মুখ খুশিতে চকচক করছে। ইমতিয়াজ ব্যাগের চেন লাগিয়ে ব্যাগটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ওই যে ওই রুমে রয়েছে মেহরুন্নিসা। ইমতিয়াজের এরূপ কথা শুনে রক্তিম দ্রুত পায়ে সেই রুমের দিকে ছুটে গেল। রুমের সামনে এসে সজোরে দরজাতে লাথি মেরে দরজাটা খুলল সে। রক্তিম ভেতরে প্রবেশ করতেই দেখল মেহের এক কোনায় গুটিসুটি হয়ে বসে কান্না করছে। রক্তিম দ্রুত পায়ে মেহরুন্নিসার কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে ওকে স্পর্শ করতে নিলে মেহের নিজের 2 হাত উঠিয়ে ওকে বাধা দিল। রক্তিম থেমে গিয়ে বলল, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছে কেন? মেহরুনিসা, বলো আমায় কিছু। ওই জানোয়ারটা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো? একবার বলো আমায়। মেহের মুখ ফুটে কিছুই বলছে না, কেবল কান্নাই করছে। রক্তিম আবারও বলল, মেহের, আমার দিকে তাকাও, একবার মুখ তুলে দেখো আমার দিকে। আমি এসে গিয়েছি তোমাকে নিয়ে যেতে, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ আছো। মেহের মুখ তুলে রক্তিমের দিকে তাকিয়ে রাগে দুঃখে চিল্লিয়ে পড়ে উঠল, আমার জীবনের সব বিপদের কারণ তো আপনি, মিস্টার রক্তিম রিজওয়ান খান। আপনার জন্য আমার জীবন এমন মোড়ে এসে দাঁড়িয়েছে। টাকার লোভ দেখিয়ে ভুলভাল বুঝিয়ে আপনি আমার ভালোবাসার মানুষটার মন পরিবর্তন করে দিয়েছেন। সে এখন আর আমাকে ভালোবাসে না, সে এখন ভালোবাসে আপনার দেওয়া টাকাগুলো। আপনি যদি আমার জীবনে না আসতেন তাহলে ইমতিয়াজও পরিবর্তন হতো না। ওকে বিয়ে করে আমি সুখে থাকতে পারতাম। আমার সব সুখ নষ্ট করার পেছনে কেবল আপনি দায়ী, আপনি। রক্তিম শব্দ করে নিঃশ্বাস ফেলল একবার। মেহের নিজের 2 হাত দিয়ে রক্তিমের বুকের ওপর আঘাত করতে শুরু করলো। ওর 2 চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে পড়ছে। মেহের আবার বলল, আপনি চলে যান এখান থেকে, আমার সামনে থেকে চলে যান। আপনার মুখ আমি দেখতে চাই না। আপনার সাথে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও। কথাগুলো বলতে বলতেই মেহের সেন্স হারিয়ে রক্তিমের উপর ঢলে পড়ল। রক্তিম মেহেরকে ধরে নিয়েছে। মেহেরের ফর্সা গালের ওপর হাতের 5 আঙ্গুলের ছাপ ও ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত দেখে রক্তিমের বুঝতে আর বাকি রইল না যে ইমতিয়াজ মেহেরকে থাপ্পড় দিয়েছে। রক্তিম তৎক্ষণাৎ মেহেরের পাতলা নাজুক নেতিয়ে পড়া শরীরটা নিজের বাম কাঁধের ওপর তুলে নিয়ে সেই কক্ষ থেকে বেরিয়ে গেল বাহিরে। মেহেরকে নিয়ে রক্তিমকে বেরিয়ে আসতে দেখে ইমতিয়াজ বলল, এবার থেকে নিজের হবু বউকে নিজের কাছে সামলে রাখবেন। শক্ত ও মজবুত খাঁচায় এই চঞ্চল পাখিটাকে বন্দি করে রাখবেন। এমন কোনো ফাঁকফোকর রাখবেন না যে পথ দিয়ে পাখিটা ফুরুত করে উড়ে চলে যেতে পারে আবারও। এই বলে ইমতিয়াজ টাকার ব্যাগটা নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেই পেছন থেকে রক্তিম ওর পকেটে থাকা গানটা বের করে ইমতিয়াজের হাঁটুর নিচের মাংসপেশিতে শুট করল। সঙ্গে সঙ্গে ইমতিয়াজ ওর অন হাতে থাকা ব্যাগটা ফেলে দিয়ে পা ধরে মেঝের ওপর বসে প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করতে শুরু করলো।
রক্তিম ওর ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে ইমতিয়াজের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, আমার বউ তোকে একসময় ভালোবাসত, জানার পর তোর মতো থার্ড ক্লাস কুকুরকে সম্মান জানিয়ে মুখের উপর 30 লাখ টাকা ছুড়ে মেরেছিলাম। কিন্তু আমার মাথা থেকে এটা বের হয়ে গিয়েছিল যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, জন্মগত বাঁকা বাঁকাই থাকে। তোর মতো নাটকবাজ লোভী জানোয়ারকে আমার প্রথম দিনে এই দুনিয়া থেকে আউট করে দেওয়া উচিত ছিল। তখন সেটা করিনি ঠিকই, কিন্তু আজ আর তোর রেহে হবে না রে বান্তির বাচ্চা। আজ আমি এটা দেখেই দম নেব। তোর কলিজার সাইজ কত বড় যে তুই আমার বউকে কিডন্যাপ করার কথা বলে আবার টাকা দাবি করিস। রক্তিমের কথাগুলো শুনে ইমতিয়াজের ভেতর এবার প্রাণের ভয় কাজ করতে শুরু করেছে। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম নিচে গড়িয়ে পড়ছে। ইমতিয়াজ বার কয়েক শুকনো ঢোক গিরে ব্যথায় আর্তনাদ করতে করতে বলল, আমি তো কিছুই করিনি আপনার হবু বউয়ের সাথে। কথা মতো টাকার বিনিময়ে আপনার হাতে তুলে দিয়েছি ওকে। তারপরেও কেন আপনি আমাকে আঘাত করছেন? যেতে দিন আমায়। রক্তিম বাঁকা হেসে বলল, তুই আমার বউকে ছুঁয়েছিস, আমার মেহের নেশাকে। বান্তির বাচ্চা, ভাবলি কি করে তোকে আমি চিন্তা ছেড়ে দেব? ইমতিয়াজ ভীত কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, দয়া করে এইবারের মতো আমাকে মাফ করে দিন। কথা দিচ্ছি এই জীবনে আর আমার ছায়া আপনাদের ত্রিসীমানায় পড়তে দেব না। যে টাকাগুলো দিয়েছেন আমায়, আমি সেইগুলো নিয়ে চলে যাব বহু দূরে। সাপের লেজে পা দেওয়ার পর ছবল খেতে হয়, কিন্তু সিংহ যখন এরিয়াতে ঢুকে তখন আর প্রাণ নিয়ে বেঁচে ফেরা যায় না। এই মুহূর্তে যদি আমি আমার গার্ডকে তোর উপর হামলে পড়ার হুকুম দেই, তাহলে তোর মতো কুকুরের শরীর ওরা এমনভাবে ছেড়ে খাবে যে তোর হাড় মাংসের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। ইমতিয়াজ দুহাত জোর করে অনুনয়ের স্বরে বলল, না না স্যার, প্লিজ এমনটা করবেন না। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন। আমার প্রাণের ভিক্ষা চাইছি আপনার থেকে। রক্তিম রেজন খান একবারই মাফ করে দেয়, বারবার নয়। এই বলে রক্তিম সামনের দিকে অগ্রসর হতে শুরু করল। সামনে দাঁড়িয়ে থাকা গার্ডসদের ইশারা করতেই ওরা ইমতিয়াজের দিকে অগ্রসর হতে শুরু করল। রক্তিম আর পেছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। হাতে থাকা গানটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। পেছন থেকে ইমতিয়াজের চিৎকার করে বাঁচতে চাওয়ার অনুরোধের স্বর ভেসে আসছে। রক্তিম মেহেরুন্নেসাকে নিয়ে গ্যারেজের বাহিরে দাঁড় করানো গাড়ির কাছে এসে ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে মেহেরকে সেখানে বসিয়ে দিয়ে সিট বেল্টটা লাগিয়ে দিল। ওভাবে থেকেই রক্তিম মেহেরের থাপ্পড়ের দাগ বসা গালটার দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পর গালের ওপর ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে দরজা বন্ধ করে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। মেহের এখনও শেষ অবস্থাতেই আছে। সাবধানে গাড়ি চালাতে শুরু করল রক্তিম। উদ্দেশ্য খানভিলায় যাওয়া। খানভিলার মেইন গেটের সামনে এসে হর্ন দিতে গেটের পাশে দাঁড়িয়ে থাকা দুজন নিরাপত্তা কর্মী গেট খুলে দিলে রক্তিম গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করল। গাড়ির ভেতরে জ্ঞানহীন নিস্তেজ ভাবে বসে আছে মেহেরুন্নেসা। ইমতিয়াজের থেকে আকস্মিকভাবে এত বড় একটা ধাক্কা পাওয়ার পর সেই ধকলটাই সামলে উঠতে পারছে না মেহের। রক্তিম গাড়ি থামিয়ে নেমে পাশের দরজাটা খুলে মেহেরের দিকে ঝুঁকে ওকে পাজা করে তুলে নিল। মূল দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে সোজা দোতলার সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে চলে গেল রক্তিম। নিচতলার ড্রয়িং রুমে বসে রুমাইশা কান্না করেই চলেছিল সেই রক্তিম যাওয়ার পর থেকেই। রুমাইশার কান্নার শব্দ রক্তিমের কানে পৌঁছালে ওই মুহূর্তে মেহেরুন্নেসা ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির দিকে খেয়াল করার ইচ্ছে বা সময় রক্তিমের নেই। রুমাইশা তাকিয়েছিল নিষ্পলক দৃষ্টিতে রক্তিমের যাওয়ার পানে। রক্তিমের বাহুতে বন্দি নিস্তেজ মেহেরকেও দেখছিল সে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একজনের জন্য দিওয়ানা হতে দেখে রুমাইশার বুকের ভেতরটা বছর দিয়ে উঠল। এক ধরনের বর্ণনা অযোগ্য যন্ত্রণা রুমাইশার গলা জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। রুমাইশা আর সেই স্থানে বসে থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে খানভিলা থেকে বেরিয়ে গেল রুমাইশা নিঃশব্দে। রক্তিম তার নিজের রুমে এসে মেহেরকে বিছানায় শুইয়ে দিল। অতঃপর নিজের পারিবারিক ডাক্তারকে ফোন করে যত দ্রুত সম্ভব বাসায় আসার জন্য বলল। রক্তিম ফোনটা বেড সাইড টেবিলের উপর রেখে মেহেরের মাথার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর মুখশ্রী পানে। এই মায়ায় ভরা মুখশ্রী পানে প্রথম যেদিন চোখ আটকে গিয়েছিল রক্তিমের, সেই দিনটাকে জীবনের সব থেকে প্রিয় দিনগুলোর মাঝে একদিন মনে করে রক্তিম। রক্তিম ধীর স্বরে বলল, আমি তো কখনো তোমাকে আঘাত করিনি সুইটহার্ট, কখনো তোমার সাথে এতটুকু খারাপ ব্যবহারও করিনি। তবুও কেন তুমি বারবার আমার থেকে পালাতে চাও? আমি কি এতটাই অযোগ্য তোমার ভালোবাসা পাওয়ার?
একবার দীর্ঘশ্বাস ফেলে রক্তিম মেহেরের একটা হাত নিজের দুহাতের মধ্য নিয়ে আরও কোমল কণ্ঠে বলল, জানো মেহ পাখি, আমার এই 28 বছরের জীবনে আমি যাদের ভালোবেসেছে সবাই একে একে আমার থেকে দূরে চলে গিয়েছে। সবাই ঠিক তোমার মতো করে। তারা তো সফল হয়েছিল, কিন্তু এবার আর এমনটা হবে না। তোমাকে আমি কোনোভাবেই সফল হতে দেব না। তোমাকে আমি আমার বুকের ভেতর আগলে রাখবো, এমনভাবে আগলে রাখবো যেন তুমি আর কখনো আমার থেকে পালানোর কথা ভাবতেও না পারো। আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো যেভাবে কেউ কখনো কাউকে ভালোবাসেনি। তখন তোমার উপর শুধু আমার অধিকার কাটবে, শুধুই আমার। কথাগুলো বলেই রক্তিম মেহেরের হাতটা ছেড়ে দিয়ে ওর পাশ থেকে উঠে ব্যালকনিতে চলে এলো। ব্যালকনির রেলিং চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দূর আকাশপানে। রক্তিমের দৃষ্টি এক মুহূর্তে এতটাই শান্ত রয়েছে যে ওর বুকের ভেতরে চলা ঝড়টা বাহির থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। কিয়ৎক্ষণ পর রক্তিমের পারিবারিক ডাক্তার খানভিলায় আসলো। মেহেরকে চেক আপ করে রক্তিমকে উদ্দেশ্য করে বলল, চিন্তার কোনো কারণ নেই বেটা, পেশেন্টের মাথায় গভীর চাপ পড়েছিল, যার ফলে সেন্সলেস হয়ে গিয়েছিল সে। পাশাপাশি শরীরটাও কিছুটা দুর্বল ওনার। আমি আপাতত একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, রাতটুকু ঘুমাবে, সকালে স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে যাবে। তারপর গরম দুধের সাথে হালকা নাস্তা জাতীয় কিছু খাইয়ে আমার লিখে দেওয়া ওষুধগুলো খাইয়ে দেবে। কাল দিনটা বিশ্রাম নিলে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। ঠিক আছে ডাক্তার আঙ্কেল। অতঃপর ডাক্তার সাহেব স্থান ত্যাগ করেন। রক্তিম একজন সার্ভেন্টকে ডাক্তারের লিখে দেওয়া ঔষধগুলো আনার দায়িত্ব দিয়ে আবারও রুমে এসে একটা ধূসর রঙের টি শার্ট ও ব্ল্যাক রঙের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার পাশেই থাকা ইজি চেয়ারের শরীরটা এড়িয়ে দিয়ে দৃষ্টি স্থির করল মেহেরুন্নেসার ঘুমন্ত মুখশ্রীর ওপর। পরের দিন সকালবেলা মেহেরের ঘুম ভেঙে গিয়েছে রক্তিমের আগেই। মেহের চোখ মেলে তাকিয়ে নিজের অবস্থান বুঝতে পেরে সামনের দিকে লক্ষ্য করতে ইজি চেয়ারে রক্তিমকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। রক্তিমের শান্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে গতকাল রাতে কিছুই হয়নি, সবকিছু সুন্দর ও স্বাভাবিকই ছিল। রাগে মেহেরের ভেতরটা জ্বলে উঠল। মেহের শোয়া অবস্থা থেকে উঠে বসে মনে মনে বলল, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে কত আরামে ঘুমোচ্ছে মানুষটা, সব আরাম আমি খুঁজাবো এবার। এই বলে মেহের বিছানা থেকে নেমে বেডসাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা হাতে উঠিয়ে নিয়ে রক্তিমের সম্মুখে এসে দাঁড়িয়ে ওর মুখের উপর গ্লাসের সবটুকু পানি ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে রক্তিমের ঘুম ভেঙে গেল। রক্তিম ধরফড়িয়ে সোজা হয়ে বসে এক হাতে নিজের মুখের পানিটুকু মুছে রাগী দৃষ্টি নিয়ে সম্মুখ পানে তাকাতেই মেহেরুন্নেসাকে ফাঁকা গ্লাস হাতে রাগী মুখশ্রী নিয়ে ওর দিকেই তাকিয়ে থাকতে দেখে রক্তিমের সবটুকু রাগ মুহূর্তের মধ্যে যেন হাওয়ায় মিলিয়ে গেল। রক্তিম ম্লান হেসে বলল, সুপ্রভাত সুইটহার্ট। সকাল সকাল তোমার করিয়ে দেওয়া শাওয়ারটায় কিন্তু বেশ রিফ্রেশ ফিল করছি আমি। মেহের দাঁতে দাঁত চেপে বলল, এটা কোনো শাওয়ার ছিল না, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেওয়ার জন্য আমার তরফ থেকে অতি সামান্য একটি উপহার ছিল। রক্তিম নিজের চুলগুলো দু হাতে বোলাতে বোলাতে বলল, এত সুন্দর করেছে কারো ঘুম ভাঙানো যায় সেটা আমার জানা ছিল না, তবে সব কিছুর অভিজ্ঞতা নেওয়া ভালো। তোমার এই উপহারটা যে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, এটা আমি অস্বীকার করবো না সুইটহার্ট। মেহের নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে বলল, খবরদার, একদম আমাকে ওইসব নোংরা শব্দ দ্বারা সম্বোধন করে ডাকবেন না। আপনার মুখে এইসব শব্দ শুনতে রীতিমতো আমার শরীর জ্বলে, ঘৃণায় রিরি করে। রক্তিম মেহেরের আঙুল উঠানো হাতখানা ধরে টান দিয়ে নিজের কোলের উপর ওকে বসিয়ে নিজের দুহাত দিয়ে ওর দুহাত কোমরের উপর কিছুটা শক্ত করে চেপে ধরো। মেহের নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছে। রক্তিম পাকা হেসে বলল, সুইটহার্ট শব্দটা কোনো নোংরা শব্দ নয়, অনেক ভালো ও সুন্দর একটি শব্দ। কিন্তু তোমার কাছে যেহেতু এত সুন্দর একটা শব্দকে নোংরা বলে মনে হচ্ছে, তাহলে তুমি চাইলে আমি এমনও কিছু শব্দ দ্বারা তোমাকে সম্বোধন করতে পারবো যা শোনার পর তোমার ইচ্ছা হবে লজ্জায় নিজের কান দুটোকে কেটে ফেলে। মেহের দাঁতে দাঁত চেপে বলল, এছাড়া আর আপনি পারেনি বা কি করতে? ভালো কাজ তো কখনো আপনার দ্বারা করা সম্ভব না। ওহো হো, ভালো কাজের কথা বলে আমাকে একটু গুরুত্বপূর্ণ কাজের কথা স্মরণ করে দিলে তুমি। ঠিক এই কারণে আমার ইচ্ছে করে নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে খুব শক্ত করে তোমার জড়িয়ে ধরে যাচ্ছে তাই কিছু করে বসে।
রক্তিমের মুখে একের পর এক লাগাম ছাড়া কথাগুলো শুনে রাগে দুঃখে মেহেরের ইচ্ছে করছে পচা ডোবাতে ওকে পুরো একদিন গলা পর্যন্ত চুবিয়ে রাখতে। রক্তিম মেহেরকে ছেড়ে দেওয়া মাত্র মেহের ওর কোলে থেকে উঠে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। রক্তিমও উঠে দাঁড়িয়ে বলল, কালকে যে কাজটা অসম্পূর্ণ রেখে পালিয়ে গিয়েছিলাম, আজ সেই কাজটা সম্পূর্ণ করার পালা। তবে মনে রেখো, আজ আর কোনোভাবে পালাতে পারবে না তুমি। উপস, ভুল বলে ফেললাম। শুধু আজ কেন, আর কখনোই আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না তুমি। বেশ আছে, তৈরি হয়ে নাও, চট চলতে। কোনো বাহানার সত্ত্বে আমি রাজি নই। যদি বাহানা দেখানোর চেষ্টা করো তাহলে নিজ হাতে তোমাকে পোশাক থেকে শুরু করে মেকআপ পর্যন্ত আমি করে দেব। তখন কোনোভাবেই আমাকে দোষারোপ করতে পারবে না। পালাতে না পারলাম, কিন্তু বিষ খেয়ে মরতে তো পারবো, কারণ আমার কাছে আপনার মতন অমানুষের বউ হওয়ার থেকে মৃত্যু শ্রেয়। এই 4 দেওয়ালের ভেতর কত সময় আর চোখে চোখে রাখতে পারবেন আপনি আমায়? রক্তিম বাঁকা হেসে বলল, পিঙ্ক কালার তো তোমার অনেক পছন্দের। তুমি চাইলে আমি তোমার জন্য পিঙ্ক কালার বিষের ব্যবস্থা করে দিতে পারি। যে বিষ সেবন করার মৃত্যু তো তোমার হবে না, এমন এক ধরনের নেশা কাজ করবে যে নেশা কাটানোর জন্য তোমাকে আমার সংস্পর্শে আসতে হবে। এতটাই কাছে আসতে হবে যতটা কাছে আসলে একে অপরের মাঝে এক সূচ পরিমাণ দূরত্বও থাকবে না। মেহেরের রাগে জিদে ইচ্ছে করছে রক্তিমের মাথার সবগুলো চুল একটা একটা করে ছিঁড়ে ফেলতে। রক্তিম আবার বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রক্তিম রুম থেকে বেরিয়ে গেল। মেহের রক্তিমের যাওয়ার পানে তাকিয়ে বলল, ইচ্ছে তো করছে দরজাটা ভেতর থেকে লাগিয়ে তালা ঝুলিয়ে দিই, কিন্তু না, ভীষণ ক্ষুধা লেগেছে। আগে খাবার খেতে হবে, তারপর যা করার করা যাবে। এই বলে মেহের ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। কিয়ৎক্ষণ পর মেহের ওয়াশরুম থেকে বের হয়ে দেখল রক্তিম বিছানায় খাবারের ট্রে নিয়ে বসে আছে। মেহের কিছু না বলেই চুপচাপ গিয়ে বসে খাবার খেতে শুরু করলো। মেহেরকে স্বইচ্ছায় চুপচাপ খাবার খেতে দেখে রক্তিম কিছুটা অবাক হলেও কিছু বলল না। এরপর রক্তিম নিজের শরীরে থাকা ভিজে কাপড়গুলো পাল্টাতে ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে দেখলো মেহের পুরো রাস্তা শেষ করে ফেলেছে ইতিমধ্যে। রক্তিম ঔষধগুলো এগিয়ে দিলে মেহের তাও খেয়ে নিল। রক্তিম বলল, সুইটহার্ট, তোমার এমন শান্ত আচরণ আমার কেন যেন অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে ঝড়ের আগে সম্পূর্ণ পরিবেশ যেমন শান্ত হয়ে থাকে তেমনই কিছু হচ্ছে। মেহের কোনো প্রতিউত্তর করল না। রক্তিম খাবারের ট্রেটা উঠিয়ে নিয়ে আবারও বলল, কোনো চালাকি করার চেষ্টা করো না। মনে রেখো, এই 4 দেওয়ালের ভেতরে তুমি আমার নজরবন্দি হয়েই থাকবে। এই বলে রক্তিম রুম থেকে বেরিয়ে গেল। রক্তিমের বলে যাওয়া শেষ কথাগুলো মেহেরকে ভাবাচ্ছে, কিন্তু কথাগুলোর অর্থ সে বুঝে উঠতে পারছে না। কিয়ৎক্ষণ পূর্বেই পার্লার থেকে ডেকে আনা মেয়েরা এসে মেহেরুন্নেসাকে নতুন বউয়ের সাজে সাজিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে। মেরুন ডিজাইনার লেহেঙ্গার সাথে অফ শোল্ডার ব্লাউজের উপর দিয়ে ক্লাসি স্টাইলে ওড়না দিয়েছে। ফর্সা মুখশ্রীতে হালকা মেকআপ ও ঠোঁটে নুট লিপস্টিকের ব্যবহার করেছে। মেহেরের খোলা কার্লি চুলে কিছু তাজা ফুল গেঁথে দিয়েছে। গলায় ডায়মন্ডের নেকলেস ও কানে ছোট ছোট ডায়মন্ডের রিং, হাতে সিম্পল ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিয়েছে। সব মিলিয়ে মেহেরুন্নেসাকে আজ অসম্ভব সুন্দরী লাগছে দেখতে। অন্যদিকে বরের বেশে রক্তিম রেজওয়ান খানকেও কোনো অংশে কম লাগছে না দেখতে। হলুদ ফর্সার শরীরে মেহেরুন্নেসার পোশাকের রঙের সাথেই মিল রেখে মেরুন রঙের ডিজাইনার শেরওয়ানি পরেছে রক্তিম। হাতে ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো হালকা এলোমেলো ভাবে রেখেছে, যা থেকে কিছু কপারের উপর বিস্তার করছে। ছোট করে কম সংখ্যক লোকের উপস্থিতিতেই নিজের বিবাহ কার্য সম্পন্ন করবেন বলে ঠিক করেছে রক্তিম। ড্রয়িং রুমটা আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে হালকাভাবে সাজানো হয়েছে। মেহের বর্তমানে রক্তিমের রুমে অবস্থান করছে আর রক্তিম অন্য রুমে আছে। মেহের ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতে নিতেই দেখলো দরজাটা লক করা রয়েছে। মেহের বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, খাবিশের ঘরের খাবিশ কোথাকার, ব্যালকনির দরজাটা এবার আর খোলা রাখেনি। আমি এখন কি করব? সরাসরি দরজা দিয়ে তো পালাতে পারবো না। তবে কি সত্যি এই খাবিশকে আজ আমার বিয়ে করতে হবে? সেই সময় পেছন থেকে রক্তিমের কণ্ঠস্বর ভেসে এলো, ন্যায়রা একবারই বেল তোলেছে। এই প্রবাদ বাক্যটার সাথে তুমি পরিচিত নিশ্চয়ই। মেহের ঘুরে দাঁড়াতেই দেখলো রক্তিম দরজার সাথে হেলান দিয়ে বুকের ওপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রক্তিমের ঠোঁটে বাঁকা হাসির রেখা স্পষ্ট ফুটে আছে। পরক্ষণেই রক্তিম রুমের ভেতর প্রবেশ করে
বিছানার উপর আয়েশি ভঙ্গিতে বসে বলল, সেদিন বেল করে দিয়ে পালাতে পেরেছিলে, তার জন্য ভেবেছিলে আচ্ছা তোমার পালানোর সুবিধা করে দিতে আমি বেলকনে দরজা খুলে রাখবো। মেহের রাগী স্বরে বলল, পালাতে না পারলেও এই বিয়ে আমি কিচ্ছুতে করব না। করতে তো তোমার হবে। মেহের নিঃশব্দে হেসে বলল, মুখে 3 বার কবুল বললে তারপর তো বিয়ে হবে। আমি আমার মুখ দিয়ে একটা টু শব্দ বের করব না। জোর খাটিয়ে টাকা দিয়ে তো আর আপনি আমার মুখ থেকে শব্দ বের করতে পারবেন না। তাই এই বিয়ে কোনোভাবেই হচ্ছে না। রক্তিম বিছানা থেকে উঠে মেহেরের দিকে অগ্রসর হতে শুরু করলো। রক্তিমকে এভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে মেহের খানিকটা পিছতেই ওর পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল। মেহের আঙুল উঠিয়ে দ্রুততার স্বরে বলল, খবরদার একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। 50 নিয়ে চলছে না, এই ফিলফিলে শরীর নিয়ে তুমি আমার কি খারাপটা করতে পারবে শুনে? আমি কিন্তু চিৎকার করব, চিৎকার করে লোক জড়ো করব, তারপর আপনার মান সম্মানের দফা রফা করে ছাড়বো। রক্তিম ঠোঁট চেপে হেসে বলল, আমার থেকে পালানোর চিন্তা করতে করতে একেবারে হুঁশহারা হয়ে গেছে দেখছি। কি বলছো না বলছো তার কোনো ঠিকই নেই। তুমি কি 4-5 সাথে নজর ঘুরে দেখছো না? এটা আমার বাসা, আমার রুম। এখানে তোমার চিৎকার শুনে কে আসবে আমার মান সম্মানে দফা রফা করতে? হ্যাঁ, কথাগুলো বলতে বলতেই রক্তিম মেহেরের অনেকটা কাছাকাছি চলে এসেছে। মেহের সেখান থেকে সরতে নিলে রক্তিম ওর কাঁধের দুপাশে দেওয়ালের ওপর নিজের দুহাত ঠেকিয়ে ওকে বন্দি করে নিল। মেহের পরপর কয়েকবার ঢোক গিনে নিয়ে নিজের মাঝে সাহস সঞ্চার করার চেষ্টা করছে, যা দ্বারা সে এই মুহূর্তে রক্তিমের থেকে ছাড়া পেতে পারে। রক্তিম পাকা হেসে বলল, কবুল বলে আমার সাথে বৈধভাবে থাকতে তোমার যখন এতই সমস্যা মনে হচ্ছে, তাহলে সমাধান হিসেবে বিয়ের আগেই পাঁচশোটা সেরে ফেলতে হবে। রুমে আছে, আরামদায়ক বিছানায় তৈরি আছে, তুমি গণের সাজে আছো, আমি বরের সাজে আছি, তাহলে অপেক্ষা কিসের? রক্তিমের মুখে এরূপ কথা শুনে মেহের রাগে গজগজিয়ে বলল, আপনার মতন অমানুষ আমি এই পৃথিবীতে আর দুটো দেখিনি। দেখছেন একটা মেয়ে আপনাকে বিয়ে না করার জন্য এত কিছু করছে, তবুও আপনি লজ্জা শরমের মাথা খেয়ে যা তা বলে চলে। মেহের পুরো কথা শেষ করার পূর্বেই রক্তিম ভাবলেশীন ভঙ্গিতে প্রত্যুত্তর করল, এমনিতেই হবু বউ আমার বিয়ের আগেই বারবার পালে পালে করছে। এর ভিতর যদি আমি লজ্জাবতী লতা হয়ে থাকি, তাহলে তো বিয়ের পর সে আমার পুরুষত্বের উপর আঙুল উঠাবে। রক্তিম রেজওয়ান খান বেঁচে থাকতে এমনটা কখনো হতে দিবে না। মেহের নিজের দুহাত দিয়ে রক্তিমের বুকের ওপর প্রেসার প্রয়োগ করে ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে দ্রুততার সাথেই রুম থেকে বেরিয়ে গেল। রক্তিম মেহেরের যাওয়ার পানে তাকিয়ে নীরবে হাসল, অতঃপর সেও রুম থেকে বেরিয়ে গেল। মেহের সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখল ও যেই আশ্রমে ছোট থেকে বড় হয়েছে, সেই আশ্রমের প্রধান কর্তা শামসুল হক অর্থাৎ মেহের যাকে নিজের বাবার স্থানে বসিয়েছে, তিনি ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তার পাশেই মেহেরের পরিচিত আরও একজন মধ্যবয়সের লোক বসে আছেন, যাকে আশ্রমের সবাই চাচা বলে ডাকে। মেহেরের চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, ওর চোখ জোড়ায় খুশির অশ্রু জমল টলমল করছে। মেহের দ্রুত পায়ে শামসুলের কাছে এলো। শামসুল বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে মেহেরকে এক হাতে জড়িয়ে ধরলেন। মেহের বলল, বাবা আমি তোমাকে কত মিস করি জানো তুমি? আশ্রমের কথাও আমার ভীষণ মনে পড়ে। বাবা তুমি ভালো আছো তো? আর আশ্রমের সবাই কেমন আছে? মেঘা, রূপালী, সামির ওরা আসেনি তোমার সাথে? শামসুল হাসি মুখে মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, পাগলি মেয়েটা আমার এখনো পাগলি রয়ে গিয়েছে। একটু শ্বাস নে মা, একসাথে এত প্রশ্ন করতে হয়। কি করব বলো, অনেক কথা যে জমে আছে তোমার মেয়ের মনের ভিতর। আমরা সবাই ভালো আছি রে মা, আর আমরা সবাইও তোকে অনেক মিস করি। সামিরের কাল থেকে একটু জ্বর জ্বর ভাব চলছে, তাই মেঘা আর রূপালী ওর সাথে থাকে সারাক্ষণ। কি বলছো, ডাক্তার দেখিয়েছিলে? দেখিয়েছি, ওষুধও চলছে। ডাক্তার বলেছেন চিন্তার কোনো কারণ নেই। সিজন পরিবর্তন হচ্ছে তো, তাই এমন একটু একটু ঠান্ডা লেগেই যায়। কয়েকদিন পর সুস্থ হয়ে উঠবে। মেহের ওর চাচাকে উদ্দেশ্য করে বলল, চাচা তুমি ভালো আছো তো? হো আম্মাজান, আমি জাক্কাতে ভালো আছি। তুমি কেমন আছো কইলা না তো? এখানে কি তোমার কোনো সমস্যা হয়? মেহের মনে মনে ভাবল, এখন যদি আমি বলি আমি এই বিয়েটা করতে চাই না,
ওই অমানুষটা আমাকে জোর করে বিয়ে করতে চাইছে, তাহলে এটা নিয়ে বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে। বাবারও বয়স হয়েছে, কোনো কাজ করতে পারেন না এখন আর। তার নিজের উপার্জন থেকে জমানো টাকাগুলো শেষ হয়ে গিয়েছে। আশ্রমে এত ছোট ছোট বাচ্চারা আছে, ওদের ভরণ পোষণের যাবতীয় খরচ তো রক্তিম নিজেই দেন। ঝামেলা সৃষ্টি হলে যদি খরচ দেওয়া বন্ধ করে দেন, তখন ওদের সবার কি হবে? কোথায় যাবে ওরা? না না, আমি আমার ভালোর কথা ভাবতে গিয়ে এতটা স্বার্থপর হতে পারবো না। বাবা আর চাচার সামনে কিছুতেই এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে মোটেও ভালো নেই। পরক্ষণেই মেহের জোরপূর্বক হেসে বলল, আমিও এখানে অনেক ভালো আছি চাচা, কোনো সমস্যা হচ্ছে না আমার এখানে থাকতে। শামসুল বললেন, রক্তিম বাবা অনেক ভালো মনের মানুষ মা। আজ তোরা ইসলামিক সকল নিয়মকানুন মেনে বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হবি। আমি তোর বিয়ে নিয়ে অনেক খুশি রে মা। একজন যোগ্য ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে পেরে এটা ভেবেই বুকের ভিতরে শান্তি কাজ করছে রে মা। দোয়া করি রক্তিম বাবার সাথে তুই সর্বদা সুখে থাক। দুঃখ যেন কখনো তোদেরকে স্পর্শ করতে না পারে। রক্তিম সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, শুধু নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে দোয়া করলে কি হবে বাবা? আমার মাথায় একটু হাত রাখুন, আমিও তো দোয়া পেতে চাই। কথাগুলো বলতে বলতেই রক্তিম মেহেরের পাশে এসে দাঁড়ালো। শামসুল রক্তিমের মাথাতেও হাত বুলিয়ে হাসি মুখে বললেন, তোমাদের দুজনের জন্য দোয়া সবসময় আমার আছে বাবা। সেই সময় কাজী সাহেব নরম স্বরে বললেন, বিবাহের কাজ তাহলে শুরু করা যাক। রক্তিমও তার কথার সম্মতি জানালো। অতঃপর রক্তিম আর মেহের পাশাপাশি সোফায় বসল। অন্য পাশে সোফায় শামসুল ও তার ভাই সম ব্যক্তিটি বসলেন। রক্তিমের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার জন্য ওর পূর্ব পরিচিত দুজন ব্যক্তিও আছেন। ব্যক্তি দুজনেরই বয়স 50-এর কাছাকাছি। কাজী সাহেব রক্তিমকে সর্বপ্রথম কবুল বলার জন্য বললে রক্তিম এক মুহূর্তও দেরি না করে আলহামদুলিল্লাহ বলে 3 বার কবুল বলল। এরপর কাজী সাহেব মেহেরকে কবুল বলার জন্য বললেন। মেহের নীরব হয়ে বসে আছে। পরপর 2 বার বলার পরেও মেহেরকে নীরব থাকতে দেখে রক্তিম মেহেরের দিকে কিছুটা ঝুঁকে ধীর স্বরে বলল, সুইটহার্ট, কবুল বলে ফেলো, এতে তোমারই মঙ্গল। বৈধভাবে আমার হতে পারবে, তখন আমার প্রতিটি ছোঁয়ায় তুমি ভালোবাসা খুঁজে পাবে। আর যদি কবুল না বলো, তাহলে ঘরে যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটাই আবার এখানে সবার সামনে উচ্চস্বরে বলবো। এই বলেই রক্তিম মেহেরের চোখ টিপে দিল। মেহের তখন ভেতরে ভেতরে রাগে কাঁপছে। দাঁতের দাঁত চেপে ধীর স্বরে বলল, লজ্জা শরম বলতে কিচ্ছুরই যে অস্তিত্ব আপনার মাঝে নেই সেটা বুঝতে আমার বাকি নেই। কারণ আপনার মতন নির্লজ্জ বেহায়া পুরুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। তাই দোহাই লাগে বাবার সামনে এমন কিছু করে আমাকে লজ্জায় ফেলবেন না। রক্তিম হেসে বলল, তুমি একদম ঠিক বলেছ। এই রক্তিম রেজন খান পৃথিবী জুড়ে এক পিসে, আর সে একজনই তোমার পেছনে দেওয়ানা হয়ে ঘুরছে। কতটা ভাগ্যবতী তুমি, সেটা তো একবারও ভাবো না। বিয়ের পরেও যেন তুমি পালাতে না পারো, তাই এর নির্লজ্জ বেহায়া পুরুষটা সবসময় সাবধান হয়ে থাকে। মেহের বুঝে গিয়েছে এই লোকটার সঙ্গে তর্ক করে কোনো লাভ হবে না। কথা যত বাড়বে ততই সে নিজের সম্মান নিজেই খুইয়ে বসবে। উপস্থিত লোকজনের সামনে, বিশেষ করে ওর বাবার সামনে রক্তিমের লাগাম ছাড়া কথা শুনতে শুনতে যদি সোফায় বসা অবস্থাতেও অজ্ঞান হয়ে যায়, তাহলেও সে আশ্চর্য হবে না। তাই আর কোনো কিছু না ভেবে মেহের শক্ত কণ্ঠে বলল, কবুল কবুল কবুল। অতপর মেহের আর অপেক্ষা না করে উঠে দাঁড়ালো। সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। পেছন থেকে রক্তিম সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে 3 বার উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রক্তিমের হাসিতে লুকিয়ে আছে তৃপ্তির ছায়া, যেন সে আজ কোনো মহাযুদ্ধ জিততে সক্ষম হলো। পেটের কাছে হঠাৎ একজোড়া শীতল হাত অধিকার খাটিয়ে জায়গা করে নিলে ও ঘাড়ের উপর তারই গাঢ় নিঃশ্বাস পড়ছে। এমন অনুভব করতে মেহের কিছুটা কেঁপে উঠল। একটু আগেই গোসল শেষ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল মেহের। তখন সময় ভোর 5টা আশেপাশে হবে। রক্তিমকে এমন কাজ করতে দেখে মেহের রাগে নিজেকে রক্তিমের বাঁধন থেকে মুক্ত করার চেষ্টা করতে করতে বলল, সারা রাত তো কম অত্যাচার করেননি, এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম স্বস্তির নিঃশ্বাস ফেলবো বলে, সেটাও আপনার সহ্য হলো না না? রক্তিম আরো শক্তভাবে মেহেরকে নিজের বুকের সাথে চেপে ধরে ওর বাম কাঁধে ছোট ছোট চুম্বন এঁকে দিতে দিতে বলল, প্রথমবার বিয়ে করেছি তো,
তাই বউকে ছেড়ে 1 সেকেন্ড সময় পার হলে মনে হয় এক যুগ হলো বউ আমার কাছ থেকে দূরে আছে। কি করবো বলো? মেহের বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যেন। রাগে দাঁত কিরমিরিয়ে বলল, ছাড়ুন আমায়। আপনি আমার কাছে একজন অসহ্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন অনেক আগে, তাই আপনার মুখে এসব রসের কথা শুনলে রীতিমতো আমার শরীর চলে। মেহেরের মুখে এরূপ কথা শুনে রক্তিম চট করিয়ে মেহেরকে পাজা কোলে তুলে নিল। রক্তিমের আকস্মিক এমন কাজে মেহের কিছুটা ভীত হয়ে রক্তিমের গলা জড়িয়ে ধরেছিল। রক্তিম মেহেরকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নিজের অবস্থা বুঝতে পেরে মেহের রক্তিম লর কোল থেকে নামার জন্য ছটফট করতে বলল, এই নামান আমায়, নামান বলছি। এখন যদি আবারও কিছু করার চেষ্টা করেছেন তাহলে আমার হাতে আপনি খুন হবেন বলে দিলাম। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।